বাংলাদেশকে কীভাবে উচ্চতর জায়গায় নিয়ে যাবে, বাংলাদেশের কারেন্সির মান কীভাবে বাড়বে, বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট কীভাবে হবে, সেই নিয়ে ভাবা দরকার। আর সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেরই দাবি তোলা দরকার। আমি একজন প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমিও দাবি তুলব, বাংলাদেশে যত দ্রুত নির্বাচন হবে তত বাংলাদেশে এই যে অস্থিরতাটাকে তত দ্রুত শেষ হবে, আর না হলে এই অস্থিরতা বাড়তেই থাকবে। জিয়াদিদের হামলা থেকে রেহাই পাচ্ছে না, এটা তো জিয়াদি কর্মকারী, এটা কি কোনোভাবে আন্দোলনকারী বলা যেতে পারে যারা আন্দোলন করছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওখানে আপনিও নেই আমিও নেই, কার রাজনৈতিক কোনো অভিসন্ধি থেকে করছে, কারা কি করছে, সবটাকে সব জায়গার সাথে আমি দেখে দিতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে কথা বলছি, ইন্ডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা এই বাজেটে দেখলাম বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ছে। অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রকে যে সহযোগিতা করার দরকার সেটা করছে, কিন্তু আমার দেশ থেকে এই আওয়াজটা উঠছে না, দেশের প্রধানমন্ত্রী থেকে বা বিদেশ সচিব আমাদের যা আছে বা বিদেশ মন্ত্রী যিনি আছেন, যে বাংলাদেশের দ্রুত নির্বাচন আসুক। বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে একটা সরকার ভোটের জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে সে সরকারের অনেকটা দায়ভার থাকবে এইগুলোকে আটকানোর জন্য। আচ্ছা, এখানে একটু বারবার দলিলে বলা হচ্ছে, জানেন সেখানে বলা হচ্ছে হিন্দু মৌলবাদ, কিন্তু অদ্ভুতভাবে ইসলামিক মৌলবাদেরও তো এখানে কার্যত একটা উৎপত্তি দেখা যাচ্ছে সীমান্ত এলাকাতে। দেখুন, আমি একটা কথা জোর গলায় বলছি, কে কে কিভাবে নেবে জানি না, যারা যে কোনো ধর্মকে সামনে রেখে অন্য সমাজের অন্য ধর্মের বা নিজের ধর্মের মানুষের উপরে যারা অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে আমরা, সে হিন্দু ধর্মে থাকতে পারে, মুসলমান ধর্মে থাকতে পারে, খ্রিস্টান ধর্মে থাকতে পারে, বিভিন্ন মায়ানমারে যারা আছে তারা ওখানে মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে, যারা বৌদ্ধ ধর্মের রয়েছে, যারা হিন্দু ধর্মের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে ধর্মীয় ধ্বজাকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবার সিপিএম তার সংবিধানে কি লিখবেন না লিখবেন তার দায়বদ্ধতা আমার নয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকতে পারে, জোর শক্তি ছিল মানে এই নয় যে তার কাছে আমি সবটা জবাবদিহি করতে হবে তাকে। না, মানে সিপিএম যে নীতিতে চলছে বলা যেতে পারে, তাদের এতে কোনো ইসলামিক মৌলবাদের কথা উল্লেখ নেই, শুধু হিন্দু মৌলবাদ, মানে তারা কি এটা ইসলামিক তোষণের মাধ্যমে ভোট রাজনীতি? দেখুন, একটা কথা বলি, এই তোষণের নামে শোষণ হচ্ছে, এই কথাটা রাজ্যে আমাদের বিজেপি সব থেকে বেশি মানে খেলাও ভাবে এটা ছড়াই যে মুসলিম তোষণ হচ্ছে। তোষণের নামে আমি দায়িত্ব নিয়ে বলছি শোষণ হচ্ছে। আপনি মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবস্থানটা দেখুন, সে একইভাবে এই তোষণের কথা যেটা বলছেন মুসলিম তোষণ, সবাই কম বেশি শোষণ হচ্ছে মুসলিম সমাজ, আর মুসলিম সমাজ নয় পশ্চিমবাংলার মানুষ শোষিত হচ্ছে, শোষণের শিকার হচ্ছে। এবার সিপিএমের হচ্ছে, আমি আবারও বলছি, তাদের পার্টির লাইন কী হবে, প্র্যাকটিক্যাল লাইন তাদের কি হবে আমি তো ঠিক করে দিতে পারি না। দেখেন, এখন তো সিপিএমের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা থাকলে বলতাম। আচ্ছা, মুর্শিদাবাদের দ্বিতীয় যে জঙ্গি, তাকে স্টেট তো জিজ্ঞাসাবাদ করছে, বলছে হাওড়ার মাধ্যমে টাকা আশ্রয় আসছে, মুর্শিদাবাদ থেকে জঙ্গি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এত তথ্য বেরিয়ে আসছে, কেন এরকম পরিস্থিতি? এর শেষটা কোথায়, এর শেষ কোথায়? এর শেষের জন্য তো কেন্দ্র রাজ্যকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, হচ্ছে কোথায়? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আর এই জঙ্গি যেগুলো বলছেন, ইতিপূর্বে আমরা দেখেছি, আপনারা অনেকে দেখিয়েছেন যে বছর 3 আগে মুর্শিদাবাদে একজন গ্রেফতার হয়েছিল, তার বাড়ির সেফটিক ট্যাঙ্কটাকে নাকি অনেকে সুরঙ্গ বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার কেসটা কোথায়? তার কি চার্জশিট দিয়েছে? আমরা চাই এই ধরনের যারা যদি কোনো দেশে থেকে দেশ বিরোধী কার্যকলাপ করবে, সে যে ধর্মেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট গঠন করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখেছি 7 বছর, 10 বছর, 12 বছর পরে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা জঙ্গি বলে ট্র্যাক লাগিয়ে দেওয়ার পরেও তারা বেকসুর খালাস হয়ে যায়। এগুলো তাদের এই ক্রাইমগুলো তাদের জীবন থেকে চলে যায়, এটা বন্ধ হওয়া দরকার। দ্রুত সমাজকে 1 বছরের মধ্যে ট্রায়াল চালিয়ে চার্জশিট দিয়ে তাকে, সে যদি দোষী হয় তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে বলা হচ্ছে এই যে জঙ্গি ধরা পড়ছে তাদের সঙ্গে বাংলাদেশের একটা যোগ রয়েছে, বাংলাদেশের একটা বিরাট বড় সীমান্ত এলাকায় ধরা পড়ছে। আমি তো বারবার বলি যে সর্বপ্রথম আমাদের দরকার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে প্রায় 4200 কিলোমিটার বর্ডার আছে সেটাকে আগে সিল করা, সর্বপ্রথম দরকার। কিন্তু দুটো অপদার্থ সরকার চলছে, কেন্দ্র সরকার যেমন অপদার্থতার প্রমাণ দিচ্ছে, রাজ্য সরকার একইভাবে অপদার্থতার প্রমাণ দিচ্ছে। দুটো ম্যাই করতে করতে আমাদের সীমান্তগুলো, আমাদের মানে সেখানে ক্রমশ সেখানে অবৈধভাবে আনাগোনা হচ্ছে, যাতায়াত হচ্ছে। সীমান্ত যদি সিল থাকে, কাঁটাতারে যদি বেড়া পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে, এবং সেখানে যদি আমাদের মানে বিএসএফ, এসএসবি বলুন না কেন, যদি বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট থাকে, তাহলে আসতে পারে না, যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়
কোনো একটা জায়গায় তুতু মাই মাই করতে গিয়ে আমাদের সীমান্তগুলো ফাঁকা থাকার ফলে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। ব্যাপারটা বলছে অনেক যোগ আছে, কিন্তু যোগ যেটা আছে, যাদের সাথে যোগ আছে, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে পারি, কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না? শুধুমাত্র পাবলিক ভরকাইয়ে পাবলিক সিম্পাথি নিয়ে কিছু লাভ হবে না। আমাদের দেশের নিরাপত্তার জন্য কেন্দ্র রাজ্যকে কাঁধে মিলিয়ে এগিয়ে যেতে হবে। একটা ব্যাপারে চারু মার্কেটে দেখা যাচ্ছে তরুণী আইনজীবীকে ছুটি গতকাল দেখলাম সরকারি কর্মচারীর হাতে ছুরি নিয়ে বেরিয়েছে। কয়েকদিন আগে পর বন্দুক চালানো হচ্ছে, যা তা অবস্থা রাজ্যে কি হবে বলে রাজ্যের আইন শৃঙ্খলা তলনিতে চলে গিয়েছে। রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার? রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো। রাজ্য প্রশাসনের পুলিশের একটা উইং আছে যেটা হচ্ছে আপনার এসবি, গোয়েন্দা দপ্তর। তাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা সংঘটিত হতে পারে কি পারে না আগাম তারা খবর রাখবে, আর এইগুলোকে না ঘটে তার জন্য পুলিশ সেখানে প্রোটেক্ট করবে। সম্পূর্ণরূপে ব্যর্থ। এরা গোয়েন্দা দপ্তরকে লাগাচ্ছে। নওশাদ সিদ্দিকীর মিটিং মিছিল কোথায় হচ্ছে সেখানে আটকাবার চেষ্টা হবে। নওশাদ সিদ্দিকীর দলের আইএসএফ এর কোথায় নেতা উঠছে তাদের নামে মিথ্যা মামলা দিতে হবে। কোথায় আপনার যারা আইএসএফ এর সাথে যুক্ত আছে বা বিরোধী দল যারা করছে একটু সক্রিয়ভাবে, তাদের নামে কিভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকে আটকানো হবে, সেই কাজে প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার। ফলে রাজ্য প্রশাসন তাদের ডিউটি বাদে যেটা অ্যাকচুয়াল করা দরকার অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। সেই পরিমাণ ম্যান পাওয়ার নয় যে বাকিগুলোকে আটকাবে। না, তাহলে এই যে দেখা যাচ্ছে বাজেট অধিবেশন, তো আপনি গত 4 বছরে দেখা গিয়েছে যে প্রচুর বাজেট তারা বিভিন্ন দপ্তরের বাজেট, স্বরাষ্ট্র সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় সামনে আছে। আমি এই বছরে আশা করব আমাদের রাজ্য বিধানসভাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের আলোচনা হোক বাজেটকে নিয়ে। অবশ্যই স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক, আদিবাসী উন্নয়ন বিষয়ক, অর্থ বিষয়ক, আপনার ট্রান্সপোর্ট বিষয়ক, কৃষি বিষয়ক, এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচনা হয় এবং সেগুলোতে যেন বেশি করে সময় বরাদ্দ করা হয়। যে ল্যাগগুলো আছে, যে গ্যাপগুলো আছে, সেগুলোকে তাহলে আমরা ফুটিয়ে তুলতে পারবো এবং রাজ্যের কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টাররাও সেগুলোকে জানবে এবং সেই গ্যাপ পূরণের জন্য তাদের সর্বোচ্চ আশা করছি চেষ্টা করবে। বলুন তো, কালকে বিশ্ব বাণিজ্য সম্মেলন শেষ হলো, লক্ষ লক্ষ কোটি টাকা কার্যত বিনিয়োগ হবে, এই কথা বলছে। ঠিক সময় যতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে থাকবে সেই অর্থে শিল্প আসবে না। লাস্ট 5 বছরে প্রায় 2000 মতো কোম্পানি বাংলা থেকে চলেছে। 2011 থেকে 2025 কতটা কোম্পানি নতুন এসেছে আর কত বাংলা ছেড়ে চলে গিয়েছে তথ্য দেখলে বোঝা যাবে। যেই দলের এই তোলাবাজ নেতারা কারখানার গেটের সামনে গিয়ে, ইন্ডাস্ট্রির গেটের সামনে গিয়ে তোলাবাজি করবে, বাংলা তারা ইনভেস্ট করবে? তারা শিল্পপতি, 1 টাকা ইনভেস্ট করলে কিভাবে এখান থেকে তাদের রেভিনিউটা ডবল করবে তারা সেটা আগে ভাবে, ইনভেস্ট করার আগে তারা ভাবে। আর যখন ইনভেস্ট করতে যাবে এই তোলাবাজদের মুখগুলো ভেসে উঠবে। অনেক তো প্রতিশ্রুতি হয়। 2015 থেকে 2023 প্রায় 17 লক্ষ কোটি টাকার যা আপনার ইনভেস্টেড, যা আপনার প্রতিশ্রুতি এসেছিল তার 5% কভার হয়নি। আমি মনে করি সরকারি টাকা এটা মোচ্ছপ ছাড়া আর কিছুই হয় না। আর সরকারি টাকাটা কোথায় আছে? পাবলিকের, জনসাধারণের ট্যাক্সের টাকাই মোচ্ছপ ছাড়া আর কিছুই হচ্ছে না। এটা ঠিক আছে।